আসসালামু আলাইকুম, আমি সৌরভ আহমেদ রাকি বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটিতে। আহ, আজকে ভিডিওতে এডুকেটাম স্কুল থেকে আমরা নিয়ে আসছি সাম্প্রতিক জিকে সেপ্টেম্বর নিয়ে। অর্থাৎ তোমরা সবাই জানো যে আমি গত অগাস্ট মাসের সাম্প্রতিক জিকে নিয়ে ক্লাস নিয়েছি এবং তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসের সাম্প্রতিক জিকে নিয়ে ক্লাস নিব। অর্থাৎ আমরা ধারাবাহিক সিরিজ হিসেবে প্রত্যেকটা মাসে ক্লাস নিব এবং একদম লাস্টে যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হতে পারে জিকে থেকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো অ্যাজ ইউ নো হচ্ছে আমরা প্রত্যেক মানে অ্যাজ ইউ নো লাইক লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে 20টা প্রশ্ন আমি তৈরি করেছি এবং সেই 20টা প্রশ্ন মানে 20টা প্রশ্ন না, আমি আগের ক্লাসেও বলেছি 20টা প্রশ্ন থেকে তোমাদের সাম্প্রতিক জিকে ওই মাসে যেই ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল সেইগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এবং সেগুলো সম্পর্কে একদম প্রপারলি জানার ট্রাই করব। সো চলো আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি এবং দেখি আমরা কি কি এখানে প্রশ্ন রেখেছি এবং সেই অনুযায়ী টপিক ওয়াইজ ডিটেলসে আমরা আলোচনা করি। সো সবাই হচ্ছে টাইটলি বসে যাও, আজকের ভিডিওতে আমরা হচ্ছে সেপ্টেম্বর মাসের সব রিসেন্ট জিকে নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে 2025 সালের ডাকসু নির্বাচন কবে অনুষ্ঠিত হয়। এখানে তোমরা দেখো দেওয়া আছে যে 9 ডিসেম্বর হচ্ছে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটা তোমরা সবাই জানো। এখন এইটা জানলে তো তোমাদের হবে না, কারণ প্রশ্ন হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা কখনো দেখি যে রিসেন্ট জিকে কে নিয়ে আমাদের পূর্ববর্তী ইতিহাস সম্পর্কে প্রশ্ন করতে পারে, সেই জন্য তোমাদের একটু ভালো করে জিনিসগুলো জেনে রাখা দরকার। সেই সুবিধার্থে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো 1921 সালে সর্বপ্রথম ঢাকা ইউনিভার্সিটি জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। তারপর তোমরা যে জিনিসটা জানতে জানতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম ডাকসু নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, আমাদের 1923 সালে ডাকসু নির্বাচন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় এবং তোমরা দেখবে তখন সেটার নাম ছিল ঢাকা ইউনিট, আমরা সংক্ষেপে লিখছি ইউনিভার্সিটি স্টুডেন্ট স্টুডেন্ট ইউনিয়ন। তার মানে কি বললাম ভাইয়া, এটা কি ছিল? 1923 সালে সর্বপ্রথম ডাকসু নির্বাচন হয় এবং সেটার নাম ছিল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন এবং সেটার শর্ট ফর্ম ছিল DUSU। এবং পরবর্তীতে তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি বলেছি যে 1953 সালে সেটির নাম দেওয়া হয় ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিটে আবারও সংক্ষেপে লিখলাম ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। কি বললাম আমরা? 1921 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়, 1923 সালে সর্বপ্রথম ডাকসু নির্বাচন হয় এবং 1953 সালে এটার নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এবছর আমাদের যে ডাকসু নির্বাচন হয়েছে সেটিতে প্রার্থী হিসেবে কারা ছিল এবং কে আহ প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে। আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে এবার আহ বিপি পদে জয়ী হয়েছে সাদেক কায়েম, তোমরা সবাই জানো। এবং এজিএস পদে হচ্ছে জয়ী হয়েছে SM ফরওয়ার্দ। এই কয়েকটা মানে বিপি এবং হচ্ছে এজিএস, এই কয়েকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা দেখে নিবে, কিন্তু এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা ইতিহাস থেকে আসতে পারে এবং রিসেন্ট যারা কারা হয়েছে এবং ডাকসু এই নিয়ে কতবার হয়েছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ডাকসু এই নিয়ে হয়েছে 38 বার। ডাকসু এই নিয়ে 38 বার হয়েছে এবং এবছর 2025 সালে 38তম ডাকসু নির্বাচন হয়েছে এবং সর্বশেষ হয়েছিল উনিশশো সর্বশেষ আমাদের ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সরি, 1900 বলে ফেলছি, পার্ডন মাই মিস্টেক। সো 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল, সেটাতে বিপি নূর, আমরা যাকে চিনি, সে হচ্ছে বিপি হিসেবে নির্বাচিত হয়েছিল। সো আমরা এটা গেল। নেক্সট স্লাইডে আমরা দেখি কি আছে। নেক্সট স্লাইডে আছে 2025 সালের জাকসু নির্বাচন কবে অনুষ্ঠিত হয়। তো একই টাইপের নির্বাচন নিয়ে আমরা দুইটা জিনিস একসাথে রেখেছি, কারণ আমরা জানি যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অর্থাৎ ন্যাশনাল ইলেকশন ফেব্রুয়ারিতে হওয়ার কথা। তো সেই জন্য আমাদের এই ছাত্র যে নির্বাচনগুলো আছে সেগুলো থেকে আমাদের ন্যাশনাল ইলেকশনে খুব বেশি একটা প্রভাব থাকে, এই জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ডাকসু নির্বাচন ন্যাশনাল ইলেকশনে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই সুবাদে প্রত্যেকটা ছাত্র ইউনিয়নের, অর্থাৎ ছাত্র ইউনিয়ন বলতে প্রত্যেকটা ছাত্র নির্বাচন প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা যেহেতু জাকসু পরীক্ষা অর্থাৎ জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে, সেই জন্য জাকসু নির্বাচন সম্পর্কে তোমাদের ভালো একটা আইডিয়া থাকা প্রয়োজন। সেই সুবাদে আমরা তোমাকে আরেকটু কিছু ইনফরমেশন দেই। প্রথমে আমরা যেটা জানবো ভাইয়া সেটা হচ্ছে
12 জানুয়ারি, সরি বাংলা ইংলিশ মিলাচ্ছি, এগেইন পার্ডন মাই মিস্টেক, 12 জানুয়ারি 1971 সালে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার 1 বছর পরে অর্থাৎ 1972 সালে জাকসু গঠিত হয়ে জাকসু নির্বাচন হয়ে থাকে এবং জাকসু নির্বাচন হয়েছে। এবং এরপর আমরা যে জিনিসটা দেখব যে এই বছর 2025 সালে এই জাকসু নির্বাচনে বিপি প্রার্থী হয়েছে আব্দুর জিতু, এবং তার নামটা তোমরা জেনে রাখবে যারা জাকসু মানে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে অথবা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে জিনিসটা। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, তোমরা একটু এই জিনিসটা দেখবা। প্লাস হচ্ছে আমাদের বর্তমানে কত তারিখ হয়েছে, কে কে অংশগ্রহণ করেছে এবং কত সালে জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা হয়, মানে আমাদের ইতিহাস থেকেও আসতে পারে। এবং 1972 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে 1992 সালে 1992 সালে মানে সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল, সেটা ছিল নবম। এবং 2025 সালে সেটা ছিল নবম, সরি সেটা ছিল নবম। এবং 2025 সালে প্রায় 33 বছর পর, প্রায় না 33 বছর পরেই, 33 বছর পরে 2025 সালে আবার জাকসু নির্বাচন হয়েছে। সো প্রায় 33 বছর অনেক একটা দীর্ঘ সময়ের গ্যাপ ছিল, এই সময় পর্যন্ত হয়েছে এবং এটা ছিল 10মতম জাকসু নির্বাচন। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস তোমরা ভালো করে মাথায় ক্যাচ আপ করে নাও। তারপর আমরা যে নেক্সট স্লাইডে যাই সেটা হচ্ছে বদরুদ্দীন উমরের প্রয়াণ হয় কবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বদরুদ্দীন উমর কে। সো বদরুদ্দীন উমর নিয়ে আমরা যদি আলোচনা করি, প্রথমেই কারো কোনো মানুষকে নিয়ে আলোচনা করতে হলে তার জন্ম আগে জানতে হয়, সেজন্য তার জন্মটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে উনি জন্মগ্রহণ করেন 1931 সালে 20 ডিসেম্বর। 1931 সালের 20 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি ছিলেন হচ্ছে আমাদের বাংলাদেশের যে বামপন্থী রাজনীতি সেইটার হচ্ছে পথিকৃৎ বলা যায় তাকে। এবং তিনি বিভিন্ন ধরনের আমাদের আন্দোলন, যেমন ভাষা আন্দোলন হয়েছে, সেই ভাষা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকাও একটা পালন করেছিলেন। তারপর আমরা যে জিনিসটা দেখবো যে ভাষা আন্দোলনের পরের বছরই 1953 সালে উনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন এবং উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে স্নাতক লাভ করেন। এবং 1955 সালে হচ্ছে উনি স্নাতকোত্তর লাভ করেন কিসের উপর? ফিলোসফির উপর উনি স্নাতকোত্তর লাভ করেন। তারপর আমরা যে জিনিসটা দেখা উচিত সেটা হচ্ছে উনি রাজশাহী যে ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 1963 সালে, এই জিনিসটা তোমরা একটু জেনে রাখো, 1963 সালে সমাজবিজ্ঞান নামে যে অনুষদটা আছে সেটি প্রতিষ্ঠা করেন। তার মানে উনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজশাহী ইউনিভার্সিটিতে, যে সেখানে একটি উনি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেছেন, সেটার নাম হচ্ছে কি, এই অনুষদ সমাজবিজ্ঞান যেটা, সেটার তিনি হচ্ছে প্রতিষ্ঠা করেছেন। তার মানে এটা হচ্ছে আমাদের বদরুদ্দীন উমরকে নিয়ে যা কথা, এবং রিসেন্টলি ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি হয়েছে। সো আমরা দেখলাম যে বদরুদ্দীন উমরের প্রয়াণ হয় কবে? 7ই সেপ্টেম্বর। এখানে প্রশ্নতে অ্যান্সার দেওয়া আছে, 7ই সেপ্টেম্বর হয়। তারপর আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা দেখবো যে বিশ্বের প্রথম এআই মন্ত্রী কোন দেশের। সো ফানি রাইট? ওকে, এটা ফানি না, এআই মন্ত্রী মানে হয় এখন পৃথিবীতে। তোমরা দেখতেছো যে এআই হচ্ছে কত এগিয়ে গেছে, অর্থাৎ এআই এর মাধ্যমে আমাদের নেক্সটে শাসন হবে। তোমরা একটু পরে আমরা স্লাইডে দেখবো যে আমাদের যে জাতিসংঘ হয়েছে, সেই জাতিসংঘে এআই একটা সভা হয়েছে, অর্থাৎ এআই শাসনের উপর একটা সভা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা সভা। তার মানে এআই আমাদের ওয়ার্ল্ডের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন সবাই পড়াশোনার ফাঁকে ফাঁকে এআই সম্পর্কে ডিটেলস একটু জানার চেষ্টা করবা। শুধু পড়াশোনা করলেই লাইফে হয় না, সবকিছু সম্পর্কে একটু ছোটখাটো ধারণা থাকা উচিত। কারণ তোমাকে এখন পৃথিবীটা যেভাবে চলতেছে, তুমি যে বাসায় বসবাস করতেছো, আলটিমেটলি এটা তোমার ওয়ার্ল্ড না। এখন গ্লোবাল ভিলেজের মাধ্যমে, তোমরা সবাই জানো গ্লোবাল ভিলেজ কি, সেই গ্লোবাল ভিলেজের মাধ্যমে প্রত্যেকে ওয়ার্ল্ডের সবার সাথে সবাই কানেক্টেড, এবং প্রত্যেকটা জিনিস এখন ইম্পর্টেন্ট। যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ল্ডের জন্য এবং টেকনোলজি বেস যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া থাকা উচিত। তোমরা বিভিন্ন জায়গায় কোর্স করতে পারো। আচ্ছা যাক, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন আজকে কথা না বলি, এখন তোমরা সবাই এডমিশনের প্রিপারেশন নাও। সো আমরা হচ্ছে আগে তথ্যগুলো জানি, তারপর ভার্সিটি উঠলে বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারবে। সেই জিনিসটা আমরা এখন দেখবো যে এআই মন্ত্রী কোন দেশের। এআই মন্ত্রী যে অ্যান্সার দেওয়া আছে আলবেনিয়ার। এখন এটা জানলেই তো হবে না, আমরা তো বলছি যে 20টা প্রশ্ন মানে 20টা প্রশ্ন না, আরো কিছু এটা ডিটেলস যা আছে সবকিছু আমরা জানবো, এটা নারী বুড়ি বের করে আনবো। সো আসো, মজা করছিলাম, সরি। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আলবেনিয়ার যেই এআই মন্ত্রী, তার নাম হচ্ছে ডিএলা। নামটা ভালোই কিউট আছে, রাইট?
ডিএলা, হোয়াট এভার, ডিএলা। তো এই ডিএলা হচ্ছে আলবেনিয়ান ভাষায়, যার অর্থ হচ্ছে, বাংলা অর্থ যদি আমরা ধরি, যার অর্থ হচ্ছে সূর্য, যেটার বাংলা অর্থ হচ্ছে সূর্য, ডিএলা। এই ডিএলাকে হচ্ছে মূলত রাখা হয়েছে আমাদের যেই আমাদের বলতে আলবেনিয়ার যে দেশের হচ্ছে সরকারি খরচ, সরকারি খরচ, আর আচ্ছা কেনাকাটা আগে লিখি, কেনাকাটা, তদারকি, কেনাকাটা তদারকি এবং খরচ নিয়ন্ত্রণ, দুর্নীতি ইত্যাদি এটসেট্রা এটসেট্রা হচ্ছে তোমার জিনিসগুলো সে তদারকি করার জন্য এবং সেই জিনিসগুলোর দায়িত্ব পালন করার জন্য। তার মানে কত একটা বড় চেঞ্জ আসতে যাচ্ছে ওয়ার্ল্ডে। তোমরা চিন্তা করতে পারো যে এআই হচ্ছে একটা মন্ত্রীর দায়িত্ব দায়িত্ব পালন করতেছে, তার মানে একটা মানুষকে সে রিপ্লেস করে দিচ্ছে, তাও একটা খুব গুরুত্বপূর্ণ মানুষকে। সো এখনের যুগে যদি তুমি স্কিল না শেখো, সো আলটিমেটলি স্কিল অথবা তুমি সমসাময়িক বিশ্বের সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারো, তুমি অনেক কিছু থেকে পিছিয়ে যাবা। তার মানে আমরা এইটাতে কি কি দেখলাম, ডিএলআ নামে হচ্ছে এআই মন্ত্রী কোথায় আসে সর্বপ্রথম বিশ্বে, আলবেনিয়াতে। এবং যেটার অর্থ কি, যেটার অর্থ বাংলা অর্থ হচ্ছে সূর্য। এবং তিনি কিসের জন্য আসে, তিনি আসে সরকারি কেনাকাটা তদারকি এবং খরচ নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এটসেট্রা জিনিস করার জন্য। তো এই জিনিসগুলো সবাই ভালো করে একটু দেখে রাখবা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সটে আমরা আসি, নেক্সট যে স্লাইড, আচ্ছা সরি, আমাদের 4 নম্বর স্লাইডটা হয়তো একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে। আমরা 5 নম্বর স্লাইডে আছি, সেটা হচ্ছে কে যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন, সেটা হচ্ছে শাবানা মাহমুদ। যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম হিসেবে নিযুক্ত হন হচ্ছে শাবানা মাহমুদ। যুক্তরাষ্ট্রে মানে আগে কখনো এই যে আমাদের যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সেটা কখনো নারী হিসেবে নির্বাচিত হয় নাই। বিশ্বের এখন তোমরা দেখো বিভিন্ন দেশে নারীরা হচ্ছে অনেক বেশি লিডিং পয়েন্টে আসতেছে, আমরা নেক্সটে দেখবো আরো। যাই, তারপর যেটা আছে সেটা হচ্ছে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হয় হচ্ছে, এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো, সুশীলা কার্কি। কিন্তু এই জিনিসটা তোমাদের একটু ক্ল্যারিফাই করি যে নেপালে আমাদের বাংলাদেশে যেমন 2024 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সেটি করেছে জেনজি। সো এই জেনজি হচ্ছে নেপালেও একটি অভ্যুত্থান করেছে। কেন করেছে এই জিনিসগুলো আমরা একটু দেখি। সরি সরি, সোশ্যাল মিডিয়া, অর্থাৎ নেপালের যেই বর্তমান প্রধান মানে বিগত প্রধানমন্ত্রী ছিল যে কেপি শর্মা ওলি, বিগত প্রধানমন্ত্রী যে ছিল সে ছিল কেপি শর্মা ওলি। সে হচ্ছে 9 সেপ্টেম্বর পদত্যাগ করেন। কেন পদত্যাগ করেন, তার পদত্যাগ করার রিজন হচ্ছে তিনি হচ্ছে ঘোষণা দিয়েছিলেন যে সোশ্যাল মিডিয়া অফ করে দিবেন এবং নিষিদ্ধ হিসেবে এটাকে জারি করবেন। তো এটা বলার পর আমাদের যে জেনজি আছে, অর্থাৎ নেপালের যে জেনজি আছে, সবাই তাদের মানে কি বলে এটার বিরুদ্ধে হচ্ছে তারা যুদ্ধ ঘোষণা করে, আন্দোলন করে, বিভিন্ন কিছু করে। এগুলোর পর হচ্ছে যদি একটা আরেকটা জিনিস বলে রাখি, শুধু এইটাই একমাত্র রিজন না, এটার বিরুদ্ধে আরো আগের যে যে ডিসক্রিমিনেশন ছিল, যে দুর্নীতি ছিল, কারাপশন ছিল, এই সবকিছু মিলিয়ে আসলে যে আমাদের উম, উম, মানে সাবেক প্রধানমন্ত্রী ছিল, তার উপর হচ্ছে বিভিন্ন জোর প্রয়োগ করে এবং আইন আইন এবং হচ্ছে সামরিক চাপের কারণে সে হচ্ছে পরবর্তীতে 9 সেপ্টেম্বর পদত্যাগ করেন। কত, 9 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর পদত্যাগ করেন। তারপর হচ্ছে যে জিনিসটা এখন ইম্পর্টেন্ট, আমরা দেখলাম যে সুশীলা কার্কি, সে হচ্ছে এই যে 12 সেপ্টেম্বর 2025-এ সে হচ্ছে ক্ষমতা গ্রহণ করেন এবং সে হচ্ছে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী যে হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। এবং তিনি আগে হচ্ছে একজন বিচারপতি ছিলেন, তিনি আগে একজন বিচারপতি ছিলেন। সো সেই জিনিসটা তোমরা এখন জেনে রাখবা। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে চিকিৎসা ও প্রতিবন্ধীদের জন্য চাকরির বয়সসীমা কত নির্ধারণ করা হয়েছে। তোমরা সবাই জানো যে আগে আমাদের যারা মানে চাকরি করবে তাদের জন্য হচ্ছে 30 বছর বয়স সীমা ছিল, সেটাকে একটা আন্দোলনের মাধ্যমে 32 বছরে রূপদান করা হয়েছে। এবং পরবর্তীতে এখন সেটাকে হচ্ছে 32 বছর করা হয়েছে। 32 বছর কি কখন করা, আর 34 বছর করা হয়েছে, সরি, 34 বছর কখন করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে, নর্মালি 32 বছর কাদের জন্য সেটা করা হয়েছে, চিকিৎসা ও প্রতিবন্ধী যারা হচ্ছে মানে তাদের চাকরি করতে পারবে 34 বছর পর্যন্ত। এই জিনিসটা তোমরা সবাই একটু জেনে রাখবে।
তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। 8 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবং বাঙালিদের জন্য একটা গর্বের বিষয় বলতে পারো। বঙ্গব্যাংকের মার্কিন প্যাটেন্ট পেয়েছে কত তারিখে? বঙ্গব্যাংক মানে বঙ্গব্যাংক কি? প্রশ্ন আসতে পারে যে ভাইয়া হোয়াট ইজ বঙ্গব্যাংক। বঙ্গব্যাংক হচ্ছে আমাদের কোভিড-19 যে হয়েছিল, সেই কোভিড-19 মুহূর্তে বাঙালিরা, অর্থাৎ বাঙালি দুজন বিজ্ঞানী, ডক্টর ওয়েট একজন দুজন সরি, ডক্টর হচ্ছে নাজনীন সুলতানা এবং 2 নম্বর হচ্ছে ডক্টর, ওনার ফুল নামটা আমার মানে অ্যাকচুয়ালি মনে পড়ছে না, যেটা ছিল যে নাগা ছিল, মিডল একটা ছিল। সো এটা আমরা পরে জানিয়ে দিব। সেটা হচ্ছে যে নাজনীন সুলতানা এবং হচ্ছে আহ, এই যে দুজন বিজ্ঞানী অথবা ডক্টর, যেটাই তুমি বলো না কেন, অর্থাৎ ওরা ডক্টর মেনলি, এই দুজন ডক্টর হচ্ছে 14ই সেপ্টেম্বর মানে বঙ্গব্যাংকের মার্কিন পেটেন্ট পেয়েছে, এটা তো আমরা জানলাম, বাট এই দুজন বিজ্ঞানী হচ্ছে সেটি নিয়ে কাজ করেছে। এবং সেটা আরেকটা জিনিস তোমরা জেনে রাখবা, সেটা হচ্ছে হো অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2020 সালে 2020 সালে বঙ্গব্যাংককে হচ্ছে তারা অনুমোদন দিয়েছিল, কিন্তু এই যে 2025 সালে এসে সেটা হচ্ছে পেটেন্ট পেয়েছে। তার মানে এটা বাঙালিদের জন্য আসলে একটা গর্বের বিষয়। তারপরে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড পেতে কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যায়? সেটার অ্যান্সার হচ্ছে 16 বছর। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা সবাই জানো যে 18 বছর না হওয়ার আগ পর্যন্ত কেউ আগে অ্যাপ্লাই করতে পারতো না, মানে তাদের নাগরিকত্ব 18 বছরের পর হইতো। কিন্তু এখন 16 বছর বয়সে সবাই কি করতে পারবে? এনআইডি কার্ডের জন্য নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আবেদনটা হবে অনলাইনে, এবং সে যে এনআইডি কার্ড পাবে সেটা অনলাইনে পাবে, সে হার্ড কপিটা পাবে না, সে অনলাইনে পাবে। এবং যখন তার 18 বছর হবে অ্যাকচুয়ালি তখন সে ভোট দিতে পারবে। এর আগে সে সেটা ভোট গ্রহণের জন্য গণ্য হবে না। তার মানে অনলাইনে সে হচ্ছে 16 বছরে অ্যাপ্লাই করতে পারবে, 16 বছরে তার নিবন্ধন পাবে, বিভিন্ন ধরনের কাজগুলো সে করতে পারবে। কিন্তু সে যদি ভোট দিতে চায় তখন তার বয়স 18 হওয়া লাগবে, সে তখনই একমাত্র ভোট দিতে পারবে। আমরা যাই নেক্সট স্লাইডে আছে বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা চালু হয় কবে? বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা চালু হয় হচ্ছে 1ই সেপ্টেম্বর, অর্থাৎ 1লা সেপ্টেম্বর। 1লা সেপ্টেম্বর বাংলাদেশে 5G চালু হয়। এবং আমরা আরেকটা জিনিস জানবো যে সরি, যেটা যে সর্বপ্রথম 2019 সালে কে দক্ষিণ কোরিয়া হচ্ছে 5G চালু করে? সর্বপ্রথম কে 5G চালু করে? হোল ওয়ার্ল্ডে সর্বপ্রথম 2019 সালে দক্ষিণ কোরিয়া 5G সেবা চালু করে। এবং আমরা বাঙালিরা অর্থাৎ বাংলাদেশিরা 1ই সেপ্টেম্বর 5G কে প্রযুক্তি সেবা হিসেবে চালু করা শুরু করেছি। এই জিনিসটা তোমরা জেনে রাখবে। আর আরেকটা জিনিস, তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস বলি, মানে একটা শর্ট ফর্ম বলি আর কি, LTE। তোমরা দেখবে আগে যেটা বাঙালিরা 4G ছিল, এই 4G তে LTE লেখা ছিল, এটার মিনিং হচ্ছে লং টার্ম ইভোলিউশন, এবং আরেকটা জিনিস এটা যে আমাদের যে 5G আসছে সেই 5Gর মাধ্যমে আমরা হচ্ছে মেইনলি সেই 5Gর মাধ্যমে আমরা হচ্ছে 4K ভিডিও প্লাস হচ্ছে টিভি দেখতে পারবো। 4K ভিডিও প্লাস 4K ভার্সনে আমরা ভিডিও এবং টিভি দেখতে পারবো, এই জিনিসগুলো তোমরা জানবা। তারপর আমরা যেটা দেখবো যে 2025 সালের সেপ্টেম্বরে 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে কি নামকরণ করা হয়? আহ এটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। এখানে আনসার দেওয়া আছে, এখানে বোঝানোর কিছুই নাই। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে 2025 সালের সেপ্টেম্বরে কি করা হয়, 5টি ব্যাংকে একসাথে নিয়ে আমাদের যেই বাংলাদেশ ব্যাংক আছে সেটি এবং প্রত্যেকটা ব্যাংকের একটা উচ্চতর কর্মকর্তাকে নিয়ে একত্রিত করে একটা ব্যাংকের নামকরণ করা হয়, সেটার নাম হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। তারপর আমরা যে জিনিসটা দেখবো যে G7-এর কোন দেশে প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? অর্থাৎ G7-এর কোন দেশ সর্বপ্রথম ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে কানাডা। G7 হচ্ছে একটা সংস্থা,
তোমরা যখন মানে সবাই তো জিকে পড়তেছে, এডমিশনে একটা ভালো টাইম চলে গেছে, তো আশা করি সবাই তোমরা G7 সম্পর্কে জানো। তো G7 এর হচ্ছে কানাডা সর্বপ্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু এইখানে আরো কিছু জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে তোমরা দেখবে যে আমাদের যেই জাতিসংঘ এবার ৮০তম অধিবেশন হয়ে হয়ে গিয়েছে, সেটাতে হচ্ছে ১৪২টি দেশ, ১৪২টি কান্ট্রি হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং ১০টি দেশ এটার বিপক্ষে আহ ইয়া কি বলে বিপক্ষে পিটিশন করেছে, এবং টোটাল ১২টি দেশ নিরপেক্ষ ছিল। নিরপেক্ষ বলতে ওরা কোনো ভোট দেয়নি, ওরা জাস্ট চুপ ছিল। অর্থাৎ আমরা যেটা বলবো যে মানে যে জিনিসটা আমাদের জানা উচিত, যে আমাদের ৮০তম জাতিসংঘ অধিবেশনে একটি ভোট হয়েছিল, সেটাতে ১৪২টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, ১০টি দেশ দেয়নি, এবং ১২টি দেশ হচ্ছে নিরপেক্ষ ছিল। এবং যে প্রশ্নটা আমরা ছিল যে G7 এর হচ্ছে কানাডা ছিল যে স্বীকৃতি প্রথম দিয়েছে। তারপর আমরা আসি বর্তমানে জাতীয় চা দিবস কবে। বর্তমানে জাতীয় চা দিবস হচ্ছে ২১শে মে। এখন এই প্রশ্নটা দেওয়ার রিজন হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসে একটি অধ্যাদেশ জারির মাধ্যমে হচ্ছে আমাদের এই জিনিসটা চেঞ্জ করা হয়েছে। আমাদের আগে চা দিবস ছিল ৪ই জুন, বাংলাদেশের চা দিবস ছিল ৪ই জুন, কিন্তু আমাদের যেই জাতিসংঘ জাতিসংঘের খাদ্য ও কৃষি যে বিভাগ, জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ হচ্ছে আন্তর্জাতিকভাবে ২১শে মে চা দিবস পালন করে। চা দিবস পালন করে। তার মানে কি হয়েছে, বাংলাদেশে আগে চা দিবস পালন করা হতো ৪ই জুন, বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি যেই অধিদপ্তর আছে, সেটা থেকে ২১শে মে কে চা দিবস হিসেবে পালন করা হয়, এবং সেই জন্য বাংলাদেশও ইন্টারন্যাশনাল জাতিসংঘের ঘোষণার মধ্যে ২১শে মে আমাদের হচ্ছে চা দিবস হিসেবে গণ্য করেছে। তারপর আমরা যে প্রশ্নটি আছে সেটিতে যাই, সেটা হচ্ছে ২০২৫ সালে জাতিসংঘের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, সবাই এই জিনিসটা খুব ভালোভাবে দেখবে। তোমরা সবাই জানো যে প্রত্যেক বছর জানো, এবং সবাই অ্যানালাইসিস করতেছে এখন, যেহেতু সবাই জিকে পড়ছো, প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটিতে জাতিসংঘ থেকে একটা প্রশ্ন থাকে মোস্ট অফ দ্য টাইম, এবং জাতিসংঘ প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো টিচাররা জাতিসংঘ থেকে প্রশ্ন করবে, এবং তোমারও জাতিসংঘ সম্পর্কে জানতেই হবে। সো আজকে আমরা রিসেন্ট যে জিনিসগুলো ঘটে গিয়েছে জাতিসংঘ থেকে সেইগুলো আমরা জানবো, অর্থাৎ ৮০তম অধিবেশনে যা যা ঘটেছে সেই জিনিসগুলো আমরা জানবো, এবং তোমরা জাতিসংঘের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জেনে রাখবা, জাতিসংঘের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো সম্পর্কে জেনে রাখবা। আজকে আমরা যেটা জানবো যে জাতিসংঘের ৮০তম অধিবেশন হয়েছে, অ্যাজ ইউ নো যে জাতিসংঘের সেপ্টেম্বর মাসে, প্রত্যেক বছরের সেপ্টেম্বর মাসের, তোমরা সবাই জানো প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার হচ্ছে জাতিসংঘের অধিবেশন হয়, এবং এবছর জাতিসংঘের অধিবেশন হয়েছে, এবং সেই অধিবেশনে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তিনটি রাজনৈতিক দলের ৬ জনকে নিয়ে গিয়েছেন, এবং সেটা নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়েছে যে কেন ওদেরকে নেওয়া হয়েছে, কেন হয় নাই। এগুলা তোমরা দেখবা টোটাল কয়জনকে নিয়েছে, 3টি দলের ৬ জনকে নিয়ে গিয়েছে তাদের অধিবেশনে, এবং সেখানে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে ২৬ তারিখ ভাষণ দিয়েছেন। তিনি ২৬ তারিখ ভাষণ দিয়েছেন, এবং ২৬ তারিখ ভাষণে তিনি বিভিন্ন বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তিনি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন থেকে শুরু করে সবকিছু নিয়ে আলোচনা করেছেন। রোহিঙ্গা এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এবছর, এবং তোমরা সবাই জানো যে এই নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি ২বার হচ্ছে জাতিসংঘে ভাষণ দিয়েছেন। প্রথমবার দিয়েছেন হচ্ছে ৬৯তম অধিবেশনে, যেটা ছিল হচ্ছে নিউ ইয়র্কে হয়েছিল, এবং জাতিসংঘের যেই
আমাদের সদর দপ্তর সেটাও নিউ ইয়র্কে, এবারও সেটা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। সেটাতে তিনি ভাষণ দিয়েছেন 26শে সেপ্টেম্বর। এবং আরো কিছু জিনিস জানা দরকার, যে আমি একটু আগে তোমাদেরকে বলতেছিলাম যে আমাদের এআই যে জিনিসটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং ফর দিস ওয়ার্ল্ড। সো এখন হচ্ছে এই এআই নিয়ে একটি সভা করেছে 25শে সেপ্টেম্বর, একটি সভা হয়েছে এবং সেই সভাতে ওয়ার্ল্ডের যত শীর্ষস্থানীয় নেতারা ছিল সবাই সেখানে উপস্থিত ছিল। এবং সেটা এআই শাসন নিয়ে, অর্থাৎ আমরা দেখেছি যে আলবেনিয়াতে এআই মন্ত্রী করা হয়েছে এআই এর মাধ্যমে। তার মানে এআই হচ্ছে আমাদের শাসন ব্যবস্থার ক্ষেত্রে অনেক প্রভাব ফেলবে। এই জিনিসটা নিয়ে হচ্ছে, এই জিনিস থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জিনিস এআই এর মাধ্যমে কিভাবে করা যায় শাসন ব্যবস্থা, সেটা নিয়ে হচ্ছে ওরা আলোচনা করেছে এবং একটা দীর্ঘ সভা মানে অনুষ্ঠিত হয়েছে। তারপর আমরা যেটা দেখব, 15 নম্বর প্রশ্ন, ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে কোন বিভাগের আসন সব থেকে কম? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেক বছর, প্রত্যেক 5 বছর পর পর ইলেকশন হয়, সবাই জানো। এবং ইলেকশনের যে টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি ছোটখাটো। এই ত্রয়োদশ নির্বাচন নিয়ে, এটা হচ্ছে আমরা এখানে বলেছি যে ত্রয়োদশ নির্বাচনে যে সংসদীয় এই এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট এটা আগে বলে নিই। কারণ আমাদের এই সেপ্টেম্বর মাসে কিছু আসন পরিবর্তন হয়েছে। আগে যে আসনগুলো ছিল সেই আসন অনুযায়ী কিছু আসন পরিবর্তন হয়েছে। সেজন্য এই জিনিসটা থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু আমাদের সবাই জানো যে ফেব্রুয়ারি মাসে হচ্ছে নির্বাচন হওয়ার কথা। তো এই দিক থেকে বিবেচনা করে আমরা এই এই মানে কি বলে, আমাদের নির্বাচন সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত। সেটা হচ্ছে সিলেটে সব থেকে সিলেট বিভাগে সব থেকে কম আমাদের আসন আছে, আসন মাত্র 19টি। এটা হচ্ছে সিলেট বিভাগে আসন হচ্ছে 19টি। তারপর আচ্ছা, আমরা একটু রেড কালার ইউজ করি, মেবি বোরিং লাগতেছে একই কালার ইউজ করতে। তারপর আমরা দেখি 2 নাম্বার, সেটা হচ্ছে 2 নাম্বার কি, যে কোন বিভাগে সব থেকে বেশি? অবভিয়াসলি ঢাকা বিভাগে সব থেকে বেশি হবে, তোমরা সবাই জানো। ঢাকা বিভাগে হচ্ছে 71টি আসন। এবং যদি আমরা জেলার হিসাব করি, জেলাতেও হচ্ছে ঢাকা সব থেকে বেশি, ঢাকাতে হচ্ছে 20টি আসন টোটাল। ঠিক আছে। তারপর যদি জেলার হিসাব করি, সব থেকে কম এটা হচ্ছে বেশি, লিখে দিই। সবাই এগুলো কিন্তু নোট ডাউন করবা, নোট ডাউন করার পর প্রত্যেকটা জিনিস তুমি এক দুবার দেখলেই পেরে যাবা। তারপরে আসি আমরা হচ্ছে সব থেকে, সরি, ঢাকা। আর সব থেকে কম যেটা আছে সেটা হচ্ছে 3টা জেলা আছে, এক হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি খাগড়াছড়ি এবং বান্দরবান, খাগড়াছড়ি, ও সরি, আরেকটা জেলার নাম আমি হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না। এই 3টা জেলাতে মাত্র একটি করে আসন আছে। এই 3টা জেলাতে মাত্র একটি করে আসন আছে, তার মানে সব থেকে কম হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবান, আরেকটা জেলা আছে। এই 3টা জেলাতে এই জিনিসগুলো তোমরা হচ্ছে একটু জেনে রাখবা। এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের আসনের ভিতর 1 নাম্বার আসন হচ্ছে পঞ্চগড়ে, 1 নাম্বার আসন হচ্ছে পঞ্চগড়। এবং সর্বশেষ অর্থাৎ 300 নাম্বার আসন যেটা, 300 নাম্বার আসন হচ্ছে আমাদের বান্দরবান। তার মানে আমরা আবার একটু সামারি করি, সেটা হচ্ছে ত্রয়োদশ নির্বাচনে মানে সিলেট বিভাগে সব থেকে কম আসন রয়েছে, এবং ঢাকা বিভাগে সব থেকে বেশি আসন রয়েছে 71টি। এবং ঢাকা জেলার হিসাব যদি আমরা করি, জেলাতেও হচ্ছে ঢাকায় সবচেয়ে বেশি আসন রয়েছে 20টি, বান্দরবানে, খাগড়াছড়ি এগুলোতে একটি করে আসন রয়েছে সব থেকে কম। এবং 1 নাম্বার যে আমাদের আসন রয়েছে সেটা হচ্ছে পঞ্চগড়, এবং 3 নাম্বার যে আসন সেটা হচ্ছে বান্দরবান। দ্যাটস ইট। সো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে 16 নম্বর কোশ্চেন। সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন নাম দেওয়া হয়েছে। এটির নাম পূর্ববর্তী টাইমে আরেকটা ছিল, এখন সেই নাম চেঞ্জ করে রাখা হয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়্যার। সো এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখবা। তারপর হচ্ছে 2025 সালে নারী ব্যালন ডিওর কে পান? তোমরা সবাই জানো যে প্রত্যেক বছর আমরা রিসেন্ট জিকে বলি, জিকে আমাদের যে মৌলিক জিকে থেকে শুরু করে সবগুলাতে, অর্থাৎ খেলাধুলা থেকে একটা ভালো কোশ্চেন আসে, 2 থেকে 3টা প্রশ্ন আসে প্রত্যেক বছর খেলাধুলা থেকে। তো সেজন্য তোমাদের খেলাধুলা সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকা দরকার। সো আমরা যেটা দেখবো যে এই বছর নারী ব্যালন ডিওর কে পায়? 2025 সালে নারী ব্যালন ডিওর পায় আইতানা বুনমাতি। মোস্ট প্রবাবলি, এস ফার এজ আই নো, যে গত বছরও আইতানা বুনমাতি নারী ব্যালন ডিওর পেয়েছিল। এবং আমরা আরেকটা জিনিস যেটা জানবো, যে পুরুষ ব্যালন ডিওর তাহলে কে পায়? পুরুষ ব্যালন ডিওর পায় হচ্ছে
উসমান দেমবেলে। উসমান দেমবেলে তিনি হচ্ছে একজন পিএসজি ক্লাবের খেলোয়াড়। সে হচ্ছে কি পায়, উসমান দেমবেলে হচ্ছে পুরুষ থেকে ব্যালন্ডিয়র পায় এবং নারী থেকে ব্যালন্ডিয়র পায় হচ্ছে আইতানা ভুনমাতি। তারপর আমরা যেটা দেখব যে শীর্ষ অথবা বর্ষসেরা যে ক্লাব, বর্ষসেরা ক্লাব কোনটি নিযুক্ত মানে নির্বাচিত হয়েছে, সেটা হচ্ছে প্রথমেই আমরা দেখব পুরুষ যেটা সেটা হচ্ছে পিএসজি এবং নারী যেটা সেটা হচ্ছে আর্সেনাল। আর্সেনাল নারী যেটা সেটা হচ্ছে আর্সেনাল। এবং আরেকটা জিনিস যেটা মানে বলে রাখা জানা রাখা উচিত, আইতানা বুনমাতি হচ্ছে বার্সেলোনার লুনার একজন প্লেয়ার। আইতানা বুনমাতি হচ্ছে বার্সেলোনার একজন প্লেয়ার। তার মানে এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবা। ব্যালন্ডিয়র থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে এবং এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক ফর এভরি এডমিশন ক্যান্ডিডেট। তারপর আমরা আসি 18 নম্বর কোশ্চেন। ধৈর্য ধরে আরেকটু দেখো, আর 3টা প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো শেষ করলেই তোমার সেপ্টেম্বর মাস সম্পর্কে অলমোস্ট আইডিয়া তোমার গেদার হয়ে যাবে এবং রিসেন্ট জিকে যে জিনিসটা আছে সেটা কাভার হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন হচ্ছে এএমএম নাসির উদ্দিন। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইউরোপ বাংলাদেশকে হচ্ছে 40,000 ইউরো দিয়েছে, 40 লক্ষ ইউরো দিয়েছে আমাদের যে ইসি আছে ইলেকশন কমিশন, সেটাকে ভালোভাবে কাজ করার জন্য। এবং সেটার যে প্রধান দায়িত্বে বর্তমানে আছে সেটা হচ্ছে এএমএম নাসির উদ্দিন। এই জিনিসটা তোমরা একটু ভালো করে জেনে রাখো। তারপর আচ্ছা, সরি, আমরা লাস্ট স্লাইডে যাই। এবং আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলা উচিত, আমাদের যে প্রয়োজন ইলেকশনটা হচ্ছে সেখানে হচ্ছে আমাদের পোস্টাল ব্যালট করা হবে ফর দ্য ফার্স্ট টাইম। পোস্টাল ব্যালট মানে কি? পোস্টাল ব্যালট মানে হচ্ছে আমাদের দেশের বাইরে যে বাংলাদেশি নাগরিকরা আছে তাদের থেকে অনলাইনে হচ্ছে ভোট গ্রহণ করা হবে। এবং সেটার জন্য একটি অ্যাপস তৈরি করা হবে। কাজ চলছে পোস্টার ব্যালট ভিডি নামে একটি অ্যাপস তৈরি করা হবে। সেটির মাধ্যমে আমাদের বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোট গ্রহণ করা হবে। এখানে আরেকটা জিনিস যেটা সেটা ইম্পর্টেন্ট, যে বর্তমানে দেশে এবং দেশের বাইরে যারা জেলে আছে তাদের কথা বাদ দিই, দেশের বাইরে ওটা তো নর্মাল নিয়মে হচ্ছে আমরা ভোট গণনা করব। দেশের বাইরে যারা বিভিন্ন জেলে মানে ক্রাইম করে জেলে হচ্ছে তোমার কি বলে অবস্থান করতেছে, তাদের ভোটটা কিভাবে নেওয়া হবে, যেহেতু তারাও বাংলাদেশের নাগরিক, তো তাদের ভোটটা নেওয়া হবে হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। কিন্তু তাদেরকে দুই উইক 2 উইকস আগে হচ্ছে তাদেরকে এই পোস্টাল ব্যালটের জিনিসগুলো দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে তারা সেটা দেখে ভোট দিতে পারবে। নেক্সট আমরা যেটা দেখবো যে আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা কত? আইসিসি বলতে এটা হচ্ছে ক্রিকেটের আইসিসি না, এটা হচ্ছে আমাদের আইসিসির ফুল মিনিংটা আমরা একটু দেখি। ইন্টারন্যাশনাল আইসিসির ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, CORT কোড, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। এটার বর্তমান সদস্য হচ্ছে 110। তোমরা প্রত্যেক বছর দেখবে বিভিন্ন সংস্থা অথবা আমাদের যেই ইন্টারন্যাশনাল কোডগুলো আছে এগুলো থেকে ভালো মানের একটা প্রশ্ন আসে। সেটা তোমরা একটু ভালো করে দেখতে হবে। আসলে জিকে জিনিসটা হচ্ছে যতই বিস্তর বলো, আসলে জিনিসটা মানে তুমি যদি বুঝে পড়তে পারো, অ্যানালাইসিস করতে পারো, জিনিসগুলা খুব শর্ট হয়ে যায়। এখন তোমার টাইমিং হচ্ছে এখন শর্ট করা, কারণ তোমরা সবাই জানো যে ঢাকা ইউনিভার্সিটি বা আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশনের কারণে আমাদের কি বলে পরীক্ষার ডেট এগিয়ে আনছে। যেহেতু মানে পরীক্ষার ডেট আগাচ্ছে, সেই জন্য তোমার প্রিপারেশনটাও একটু ভারী হতে হবে। আদারওয়াইজ অন্য কেউ পড়ে কিন্তু ঠিকই চান্স পেয়ে যাবে। তোমার যে জিনিসটা করতে হবে, একটা ভারী প্রিপারেশন থাকতে হবে এবং সেই প্রিপারেশন ওয়াইজ নিজেকে টাইম দিতে হবে। আর 2টা মাস আছে মাঝখানে। এই 2টা মাস যদি তুমি খুব ভালো করে নিজেকে টাইম দিতে পারো, ইউ উইল বি আ ডাভিয়ান। ওকে, সো আমরা এই জিনিসটা দেখলাম। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কেন আনা হয়েছে, সেই প্রশ্নটা আনার একটা রিজন আছে। সেটা হচ্ছে 3টি দেশ, আফ্রিকান অঞ্চলের 3টি দেশ হচ্ছে মোস্ট রিসেন্ট মেবি 22 সেপ্টেম্বর হচ্ছে তোমার আইসিসি থেকে
ওরা আহ, তাদের সদস্যপদ কেড়ে নিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। তারপরে সর্বশেষ যেই প্রশ্ন, সেটা হচ্ছে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? সবাই এখন খুবই মানে বোরিংনেস নিয়ে ক্লাস দেখতেছো, আই নো। সো আর তোমাদেরকে বোরিং করবো না, আমরা এখন লাস্ট কোশ্চেনটা দেখবো, সেটা হচ্ছে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে সেবাস্তিয়ান লেকর্নো, এবং ফ্রান্সের হচ্ছে যে প্রধানমন্ত্রী ছিল সে পদত্যাগ করেছে, এবং বর্তমানে ফ্রান্সের প্রধানমন্ত্রী হচ্ছে সেবাস্তিয়ান লেকর্নো। সো ফর টুডে হচ্ছে তোমাদের ক্লাস ডান। তোমাদের যেই দুইটা জিনিস বলবো, যে দুইটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই এখন, আর খুব যেহেতু টাইম নেই, খুব ভালোভাবে নিজের টাইম দাও। শুধু খাওয়া দাওয়া আর হচ্ছে আমাদের প্রত্যেকের ধর্ম অনুযায়ী যেই কাজগুলো আছে সেইগুলো বাদে খুব আহামরি টাইম ওয়েস্ট করো না, পড়াশোনায় একটা টাইম দাও। আলটিমেটলি কি আছে লাইফে, দেখিয়ে দাও যে ইউ ক্যান ডু এনিথিং। আর যেহেতু এবার এটা ট্রু, আনফরচুনেটলি না ফরচুনেটলি, অনেকের রেজাল্ট হচ্ছে খারাপ হয়েছে। এইচএসসি রেজাল্ট অনেক আশানুরূপ ফলাফল পাওয়ার কথা ছিল, তাও তোমরা পাও নাই। এটা খুবই প্যাথেটিক, আই নো, বিকজ আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, বাট রিচেক করার পর আমার প্লাস আসছিল। দেন হচ্ছে কি বলে, এই ফর দ্যাট আমি হচ্ছে জিনিসটা সম্পর্কে জানি এবং বুঝি। তো তোমাদেরকে যতটুকু বলবো যে নিজের উপর ধৈর্যটা রাখো, বিশ্বাস হারায়ও না, তুমি পারবাই। প্রত্যেকটা পরিশ্রমের একটা না একটা ফল আছেই। তোমার লাক যেখানে আছে তুমি সেখানে যাবা। সো পরিশ্রমটা জাস্ট নিজের জায়গা থেকে করে যাও। আর যে প্রশ্নগুলো আছে সেইগুলো অ্যানালাইসিস করে এখন যত পারো তোমার প্রিপারেশনটা গোছানোর ট্রাই করো, একটু ছোট করার ট্রাই করো। এত বিস্তর পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে অথবা কোনো ইউনিভার্সিটিতে চান্স করতে হইলে একদম যে সব শেষ করে ফেলবো দুনিয়ার, এটা কখনোই পসিবল না 3 থেকে 4 মাসে। তোমার যেটা করতে হবে, প্রশ্নগুলো দেখে সিলেক্টিভ টপিক এখন থেকে ভালো করে ভাগ করে শেষ করতে হবে এবং প্রস্তুতিটা গুছাতে হবে। সো দ্যাটস ইট, আজকের মতো এখানেই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।